মনে করো এ একজন আছে, যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে ননি। ঠিক আছে, ননি। আর তার বিয়ে হচ্ছে কার সাথে? তার বিয়ে হচ্ছে তোমার ননার সাথে। ঠিক আছে, ননার সাথে তার বিয়ে হচ্ছে। তাহলে এরা কি হলো? এরা একটা পেয়ার হলো। ঠিক আছে, তাহলে এটা একটা পেয়ার বা কাপেল, তাহলে এটাকে আমরা বলছি একটা পেয়ার। ঠিক আছে, এখন এদের দুজন বন্ধু আছে, মানে দুজন বন্ধু বা রিলেটিভস যাই হোক না কেন। একজনের নাম হচ্ছে ধনু, আর একজনের নাম হচ্ছে পম্পা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমরা প্রত্যেকে থাম্বলিন দেখে বুঝতে পেরেছো যে আমরা পিরিয়ডিক টেবিলের যে ফার্স্ট পার্টটা পড়েছি, আজকে আমাদের সেকেন্ড পার্ট হবে, অর্থাৎ আজকের পার্টেই কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিল কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদের থাম্বলিন এখানে একটা জায়গায় লিখেছি ননি ননার গল্প। তোমরা জানো কিছুদিন আগে একটা উড়িয়া গান যেটা খুব ভাইরাল হয়েছিল, ছি ছি ছিরে ননি। তো আজকে ওই গানের যে একটা ক্যারেক্টার আছে ননি, এবং সেই ননি ক্যারেক্টারের মাধ্যমে আজকে আমরা পিরিয়ডিক টেবিলে সেটাকে অ্যাপ্লাই করে কিভাবে আমরা মজাদারভাবে খুবই ইন্টারেস্টিং মানে করে আমরা এই চ্যাপ্টারটা পড়ব। অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তবে আমি একটা কথা বলবো, যারা আমার পার্ট 1-এর ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগে দেখে নাও, কারণ আজকের ক্লাসটা কিন্তু পার্ট 1-এর পর থেকেই হচ্ছে। যতটা হয়েছে আজকে কিন্তু তার পর থেকে। আগের দিন আমরা যেগুলো পড়েছি সেগুলো অবশ্যই একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর আমরা আবার পার্ট 2-এর ক্লাসটা করব। ওকে, তো দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। ঠিক আছে, অর্থাৎ একটা পিরিয়ড বা গ্রুপে যখন চেঞ্জ হবে তখন কি হবে, অর্থাৎ একটা গ্রুপ থেকে অন্য একটা গ্রুপে যাব বা একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ডে যখন যাব, তখন আমরা দেখব যে পিরিয়ডিক যে প্রপার্টিগুলো সেই প্রপার্টিগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ একটা পার্টিকুলার গ্রুপের যখন আমরা উপর থেকে নিচেতে আসব, বা একটা পিরিয়ডের যখন আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে যাব, তখন আমরা দেখব যে প্রপার্টিসগুলো কী কী চেঞ্জ হচ্ছে। মেনলি কোন কোন প্রপার্টির কথা এখানে আমরা বলছি। প্রথমে আমরা পড়ব অ্যাটমিক সাইজ, তারপর মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার, আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, আর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এই 6টা ফাংশান আছে যেগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশান। এই 6টা ফাংশানকে আমরা কিন্তু পড়ব, খুব ভালোভাবে আমরা ডিটেলসে পড়ব। ঠিক আছে, তো চলো প্রথমেই আমরা যে ক্যারেক্টারটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি অ্যাটমিক সাইজ। ওকে, এখন অ্যাটমিক সাইজ জিনিসটা কি, আগে আমরা একটা জিনিসটা দেখি যে অ্যাটমিক সাইজটা তো চেঞ্জেসটা আমরা দেখব যে একটা গ্রুপে এইভাবে চেঞ্জ হয়, পিরিয়ডে এইভাবে চেঞ্জ হয়, বাট অ্যাকচুয়ালি অ্যাটমিক সাইজটা কি। আমরা জানি যে একটা অ্যাটম তার সেন্টারে কে থাকে? সেন্টার হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ প্রোটন আছে, আর একটা নিউট্রাল পার্টিকেল যেটা হচ্ছে নিউট্রন আছে। এখন এই নিউক্লিয়াস থেকে অরবিটের, অর্থাৎ লাস্ট অরবিটের যে ডিস্টেন্সটা, সেটাকেই বলা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এই নিউক্লিয়াস থেকে এই যে ডিস্টেন্সটা, এটা কখন বাড়বে বা কখন কমবে সেটা আমরা একটু দেখব। বাট সেটা দেখার আগে আমরা দেখে নিই যে এই যে অ্যাটমিক সাইজটা কার কার উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল ডিপেন্ড করছে সেটা হচ্ছে নাম্বার অফ সেল। খুব স্বাভাবিক ব্যাপার, আমি যদি তোমাদেরকে একটু বোঝাই। মনে করো যে ধরো একটা নিউক্লিয়াস আছে, ধরো এরকম ছোট্ট একটা নিউক্লিয়াস, তার একটা সেল আর একটা দুটো সেল, ধরো এটা একটা আছে। আরেকটা ধরো এরকম নিউক্লিয়াস আছে, এটা রয়েছে, এর 3টে সেল আছে। তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো যে আমরা যদি ধরো এটা নিউক্লিয়াস বলছি, তাহলে এখানে আমরা আরেকটা সেল তৈরি করে দিই, 3টে। বেশ, ঠিক আছে, চলো এখন দেখো একটা জিনিস লক্ষ্য করো যে যদি এটা ধরো এটা কি আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সটা আর নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সটা ডেফিনেটলি বেশি। তাহলে যদি সেল নাম্বারটা বাড়ে তাহলে অবশ্যই কি হবে, তাহলে কিন্তু অ্যাটমিক রেডিয়াসটা বা অ্যাটমিক সাইজটা কি হবে, সাইজটা হচ্ছে ইনক্রিজ করবে, বাড়বে। ওকে, 2 নাম্বার হচ্ছে নিউক্লিয়ার চার্জ। এখন নিউক্লিয়াসের মধ্যে যদি প্রোটনের চার্জটা, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ মানে কি অ্যাকচুয়ালি প্রোটনের চার্জ, তাহলে সেই চার্জটা যদি বাড়ে তাহলে কি হবে, এই অরবিটের যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটা কি খুব বেশি ফোর্স দিয়ে কী করবে, এদিকে টানবে। তার মানে কী হবে, সাইজটা আস্তে আস্তে ছোটো হবে। তার মানে যদি নিউক্লিয়ার চার্জটা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাটমিক সাইজটা কিন্তু ডিক্রিজ করবে, বিকজ দ্য ইলেকট্রন আর দেন অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস উইথ এ
গ্রেটার ফোর্স। ওকে, যেটা আমি তোমাদেরকে বললাম যে বেশি ফোর্স দিয়ে ইলেকট্রনটাকে এরকমভাবে চিপে রাখবে। তাহলে বোঝা গেল যে যদি নিউক্লিয়ার চার্জটা বাড়ে তাহলে কিন্তু অ্যাটমিক রেডিয়াসটা কমবে, যদি নাম্বার অফ সেলটা বাড়ে তাহলে কিন্তু অ্যাটমিক সাইজটা বাড়বে। ঠিক আছে, চলো এরপর আমরা দেখব যে একটা পিরিয়ড বা একটা গ্রুপের মধ্যে কীরকমভাবে কন্ডিশনটা স্যাটিসফাই করছে বা কীভাবে কী করছে, লাই করছে। দেখো প্রথমে দেখে নিই, প্রথমে হচ্ছে যে ডাউন দ্য গ্রুপ। একটা গ্রুপের আমরা কি করছি, উপর থেকে নিচের দিকে আসছি। দেখো একটা গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে আমরা আসছি তার মানে কি হচ্ছে, পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে। পিরিয়ড চেঞ্জ হচ্ছে মানে কি, নাম্বার অফ সেল ইনক্রিজ করছে। তাহলে নাম্বার অফ সেল যদি ইনক্রিজ করে তাহলে ডেফিনেটলি কি হবে, তোমার অ্যাটমিক যে সাইজটা সে সাইজটা কী করবে, সাইজটা ইনক্রিজ করবে অর্থাৎ বাড়বে। দেখো আমরা গ্রুপ 17টাকে যদি ধরি তাহলে গ্রুপ 17-এর সবার উপরে গিয়ে থাকে ফ্লোরিন। তারপর দেখো ক্লোরিন, এর আছে কটা, ফ্লোরিনের হচ্ছে 2টো সেল আছে, ক্লোরিনের হচ্ছে 3টে আছে, তারপরে ব্রোমিন 4টে, আয়োডিন 5টা, অ্যাস্টাটিন 6টা। এইরকমভাবে আস্তে আস্তে সেল নাম্বারটা বাড়ছে। তাহলে সেল নাম্বারটা বাড়ছে মানে তাদের কিন্তু সাইজটা কী হবে, সাইজটা ইনক্রিজ করবে। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। সেকেন্ডলি আমরা চলে আসছি কোনো একটা পিরিয়ডে, একটা পার্টিকুলার পিরিয়ডে, সেখানে কিন্তু সেল নাম্বারটা ফিক্সড। যেমন ধরো সোডিয়ামের সেল নাম্বার কত, এটা হচ্ছে তোমার, এটা ধরো আছে 281, তার মানে এটা 3 নম্বর পিরিয়ডে আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এটা প্রত্যেকে কি আছে, প্রত্যেকেই দেখো 3 নাম্বার গ্রুপ পিরিয়ডের মধ্যে আছে। এখন যদি একটা পিরিয়ডের আমরা লেফট থেকে রাইটে যাই, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, কি হচ্ছে, আমাদের নিউক্লিয়াসের চার্জটা বাড়ছে। অর্থাৎ এর নিউক্লিয়াসে দেখা যাচ্ছে কি 11টায় প্রোটন আছে, এর দেখা যাচ্ছে 12টা আছে, এর 13টা আছে, 13, 12, 13, 14, 15, 16 এইরকমভাবে যাচ্ছে। ধরো এর হচ্ছে 14, এর হচ্ছে 15, আর এটা হচ্ছে 16। তার মানে কি হচ্ছে, নিউক্লিয়াসের চার্জটা বাড়ছে। আর নিউক্লিয়াসের চার্জটা বাড়ছে মানে কি, লাস্ট অরবিটের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে অনেকটা বেশি ফোর্স দিয়ে কিন্তু সে আটকে রাখছে, যার জন্য কি হচ্ছে, তার সাইজটা ছোট হয়ে যাচ্ছে। সেজন্য আমরা বলবো অ্যাক্রস দ্য পিরিয়ড কী হবে, অ্যাটমিক সাইজটা তোমার ডিক্রিজ করবে লেফট টু রাইট। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরে চলে আসছে আমরা মেটালিক ক্যারেক্টার। এখন এই যে মেটালিক ক্যারেক্টার ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। কিছুই নাই, খুব সিম্পল একটা জিনিস। মেটাল কি করে বলো তো, মেটাল হচ্ছে ইলেকট্রন এমিট করে, ইলেকট্রন তার অরবিট থেকে বের করে দেয়, ইলেকট্রন কখনো অ্যাকসেপ্ট করে না। তার মানে একটা ইলেকট্রনকে সে কী করছে, সে কিন্তু বের করে দিচ্ছে, দিয়ে কী করে, একটা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট তৈরি করে। যেমন হচ্ছে আমরা দেখলাম সোডিয়াম একটা ইলেকট্রন বের করে দিয়ে, তার মেটালিক ক্যারেক্টার মানে হচ্ছে মেটাল সবসময় কী করবে, ইলেকট্রনকে রিলিজ করবে, ইলেকট্রনকে বের করে দেবে, কখনোই কিন্তু ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট তৈরি করবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমরা যদি একটা পার্টিকুলার পিরিয়ডকে ভাবি, একটা পার্টিকুলার পিরিয়ডে আমরা যদি লেফট থেকে রাইটের দিকে যাই তাহলে আমরা দেখলাম কি যে অ্যাটমিক রেডিয়াসটা কি হচ্ছে, কমছে। তাহলে অ্যাটমিক রেডিয়াস কমছে মানে কি, মানে হচ্ছে নিউক্লিয়াসের ফোর্সটা কিন্তু স্ট্রং হচ্ছে। তাহলে নিউক্লিয়াসের ফোর্সটা যদি স্ট্রং হয় তাহলে সেখান থেকে কিন্তু ইলেকট্রনটাকে বের করার টেন্ডেন্সি কম হবে, তাই না? তার মানে আমরা যদি দেখি একটা গ্রুপের একটা পিরিয়ডের যদি আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে যাই তাহলে আমরা দেখব মেটালিক যে ক্যারেক্টারটা, সেই মেটালিক ক্যারেক্টারটা কিন্তু কমবে, অর্থাৎ ইলেকট্রনকে রিমুভ করার টেন্ডেন্সিটা কমবে, ইলেকট্রনকে গেইন করার টেন্ডেন্সি বাড়বে। সেই জন্য আমরা বলবো মেটালিক ক্যারেক্টারটা আস্তে আস্তে কমবে। ঠিক একই রকমভাবে ঠিক তার উল্টোটা, যদি আমরা একটা পার্টিকুলার গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে আসি তখন আমরা দেখব কি যে মেটালিক যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু বাড়ছে। এই মেটালিক ক্যারেক্টারটা ডিসাইড করবে কি যে সেটা রিডিউসিং এজেন্ট না অক্সিডাইজিং এজেন্ট। কারণ আমরা জানি যেখানে কি হচ্ছে ইলেকট্রনটা রিলিজ করছে সেখানে কি হয়, সেখানে অক্সিডেশন হয়, আর যার অক্সিডেশন হচ্ছে সেটা কি এজেন্ট হিসেবে কাজ করে, সেটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি লেফট থেকে রাইটের দিকে যাই তাহলে আমরা দেখব এই রিডিউসিং এজেন্টটা কি হচ্ছে, আস্তে আস্তে কমছে। বাট যদি কোনো আমরা টপ টু বটমে আসি তখন দেখব আমরা রিডিউসিং এজেন্ট বা রিডিউসিং পাওয়ারটা বাড়ছে। তাহলে গ্রুপ 1-এ যে সমস্ত এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, গ্রুপ 1-এ যে সমস্ত এলিমেন্টগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু
স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট হিসেবে এগুলো পরিচিত। ঠিক, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো তাহলে মেটালিক ক্যারেক্টারটা নিশ্চয়ই বোঝা গেছে। বেশ, তাহলে মেটালিক ক্যারেক্টারটা যদি কমে, লেফট টু রাইটে যদি যায়, তাহলে ডেফিনেটলি কী হবে, নন মেটালিক ক্যারেক্টারটা বাড়বে। তাহলে নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে মানে কি হবে, অক্সিডাইজিং এজেন্ট অর্থাৎ জারণ ক্ষমতাটা কিন্তু কি হবে, আস্তে আস্তে বাড়বে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করার বা গ্রহণ করার টেন্ডেন্সিটা বাড়বে একটা পিরিয়ডের লেফট টু রাইট যদি আমরা যাই। ঠিক আছে, বেশ, তাহলে এই জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম প্রত্যেককে। আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। এরপরে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি। এই জিনিসটা কি আমরা একটু দেখব। এখন আমি এখানে ডেফিনেশনটা লিখে রেখেছি তোমাদের সামনেই, তোমরা একবার দেখে নাও। দ্য এনার্জি রিকোয়ার্ড টু remove an electron from a neutral isolated gaseous atom and convert it into positively charged gaseous ion is called ionization potential. তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল জিনিসটা কি না, কিছুই নয়, সিম্পল মনে করো এটা একটা অ্যাটম, তার অ্যাটমিক স্ট্রাকচার আমি দেখাচ্ছি ধরো এরকমভাবে। এটা ধরো 3টে সেল দেখালাম, ঠিক আছে। তো লাস্ট অরবিটে ধরো একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটাকে বের করার জন্য ডেফিনেটলি কী হতে হবে, তাদের গ্যাসিয়াস অ্যাটমের এই ইলেকট্রনটাকে বের করার জন্য যে এনার্জিটা দিতে হচ্ছে, সেই এনার্জিটাই হচ্ছে তোমার কি, আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি। এখন তোমরা আমাকে একটা কথা বলো, একটা পার্টিকুলার পিরিয়ডে চলে আসি। দেখো প্রথমে যে জিনিসটা বললাম অ্যাটমিক রেডিয়াসের কথাটা, ওইটাই কিন্তু মেন ফান্ডা। ওখান থেকেই কিন্তু জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পুরো ইন্টারকানেক্টেড। ওইটা ভালো করে বুঝতে হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে কোনো একটা পিরিয়ডের যদি আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে যাই, তখন কি হচ্ছে, অ্যাটমিক রেডিয়াসটা কমছে। তাহলে অ্যাটমিক রেডিয়াসটা কমছে মানে কি, নিউক্লিয়াস কি করবে, এই ইলেকট্রনটাকে চেপে ধরে থাকবে, অর্থাৎ তার ফোর্সটা কিন্তু বেশি হবে। কারণ যেহেতু জায়গাটা ছোট হচ্ছে, ছোট হলে ফোর্সটা কী হবে, ছোট হলে ফোর্সটা বেশি হবে। এখন দেখো যদি ফোর্সটা বেশি হয়, তাহলে এই ইলেকট্রনটাকে যদি আমাকে বের করতে হয়, তাহলে এই ইলেকট্রনটাকে বের করার জন্য কী হবে, আমার এনার্জিটাও কিন্তু বেশি দিতে হবে। সেই জন্য আমরা বলবো কোনো একটা পার্টিকুলার পিরিয়ডের যদি আমরা লেফট থেকে রাইটে যাই, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়ালটা কী হবে, ইনক্রিজ করবে। দেখো সেই জিনিসটা আমি এখানে লিখে রেখেছি। ইনক্রিজ অ্যাক্রস পিরিয়ড, ইনক্রিজ উই মুভ লেফট টু রাইট বিকজ দ্য অ্যাটমিক সাইজ ডিক্রিজেস, সো দ্য আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজেস। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আয়োনাইজেশন এনার্জিটা কী হচ্ছে, ইনক্রিজ করছে লেফট টু রাইট। ঠিক তার উল্টোটা হবে কখন, দেখো আমরা যে কোনো একটা জিনিস যদি মনে রাখি, যদি আমরা একটা পার্টিকুলার গ্রুপের যদি ডাউন মানে টপ টু ডাউনে আসি, তখন কি হবে, তাহলে এইটা এইদিকে কী হচ্ছে, এদিকে ইনক্রিজ করছে। তাহলে এখানে কী হচ্ছে, অ্যাটমিক সাইজটা বাড়ছে, তার জন্য ডিস্টেন্সটা বাড়ার জন্য কী হচ্ছে, এনার্জিটা আমার কম লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলবো কি, এটা ডিক্রিজ করবে, অর্থাৎ আয়োনাইজেশন এনার্জিটা একটা গ্রুপের টপ টু বটমে যখন আসবে, তখন কিন্তু ডিক্রিজ করবে, অর্থাৎ কমবে। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এখন দেখো ইলেকট্রন অ্যাফিনিটি, এই জিনিসটা কি আমরা একটু দেখব। তো চলো এখানেও আমরা যখন ইলেকট্রন অ্যাফিনিটি, আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম, ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে লাভ ফর ইলেকট্রন, ইলেকট্রনের প্রতি ভালোবাসা। তাহলে কি আমরা একটু ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনে কি বলা হচ্ছে, এখানে ডেফিনেশনে আমরা বলছি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হোয়েন converting a neutral gaseous isolated atom into a negatively charged gaseous ion by the addition of electron is called electron affinity. তাহলে বুঝতে পেরেছো আয়োনাইজেশন এনার্জিটা কী ছিল বলো তো, একটা ইলেকট্রনকে তার লাস্ট অরবিট থেকে রিমুভ করার জন্য যে এনার্জিটা দিতে হচ্ছে, সেটা বলেছিলাম আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রন অ্যাফিনিটি কি, যে একটা অ্যাটমের অরবিটেতে যদি আমি একটা ইলেকট্রনকে, সেখানে যদি আমরা ইলেকট্রনটাকে তার ভিতরে যদি এন্ট্রি করাই, তাহলে যে এনার্জিটা রিলিজড হচ্ছে সেইটাকে বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, এই যে এনার্জিটা, এই এনার্জিটা হচ্ছে ইলেকট্রো অ্যাফিনিটি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে একটা নেগেটিভ চার্জ প্রডিউস করার জন্য যে এনার্জিটা রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি।
তাহলে খুব ভালোভাবেই বলো আমাকে যে যত লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে, ঠিক আছে, তাহলে যদি একটা পিরিয়ডের যদি আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে যাই তাহলে আমরা কি দেখব, আমরা দেখব যে তোমার তাদের ইলেকট্রন অ্যাফিনিটিটা, সেই ইলেকট্রন অ্যাফিনিটিটা কিন্তু বাড়ছে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে জিনিসটা আছে এটা কিন্তু যে একদম খুবই যে পারফেক্টলি একটা রেগুলার ইন্টারভ্যালের মধ্যে হবে তা কিন্তু নয়, কারণ এখানে লেখা আছে দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি ডাজ নট শো এ পারফেক্টলি রেগুলার ট্রেন্ড অ্যালং এ পিরিয়ড অর এ গ্রুপ বিকজ অফ নাম্বার অফ এক্সেপশন। কারণ আমরা জানি কেমিস্ট্রিতে আমাদের প্রচুর এক্সেপশন থাকে, তাহলে সেক্ষেত্রে এটা যে একদম পারফেক্টলি সেম টু সেম হবে, বাকিগুলো যে প্রপার্টিগুলো যেভাবে হচ্ছে এটা যে সেরকমই হবে তা কিন্তু এটা নয়। ওকে, আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি। এবং আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে মোস্ট ইলেকট্রন অ্যাফিনিটিভ এলিমেন্ট হচ্ছে ক্লোরিন, মোস্ট ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে ফ্লোরিন। আমরা ইলেকট্রো অ্যাফিনিটি ব্যাপারটা আমরা বুঝলাম। ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে লাভ ফর দ্য ইলেকট্রন, একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার জন্য যতটা এনার্জি রিলিজ করছে বা রিমুভ করছে সেই এনার্জিটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, ইলেকট্রো অ্যাফিনিটি। চলো এরপর আমরা আসছি ইলেকট্রন নেগেটিভিটি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ননি এবং নোনার গল্পের মাধ্যমে আমরা তোমাদেরকে ইলেকট্রন নেগেটিভিটি ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাবো। এখন ইলেকট্রন নেগেটিভিটি জিনিসটা কি? ইলেকট্রন নেগেটিভিটি জিনিসটা হচ্ছে যে the tendency of an atom in a molecular to attract the shear pair of electron towards itself is called electronegativity। ঠিক আছে, অর্থাৎ যে ইলেকট্রন পেয়ারটা থাকে সেই পেয়ারটাকে অ্যাকসেপ্ট করার, অর্থাৎ কোনো একটা দিকে মানে বলে না, ধরো এরকম, ধরো আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, ধরো এইচএফ আছে, এইচএফ, তাহলে এটা কি, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তো কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করছে, তাহলে এখানে কি হচ্ছে এইচ, এই একটা বন্ড এরকম থাকে এফ, তাহলে এই যে পেয়ার অফ ইলেকট্রনটা, এই পেয়ার অফ ইলেকট্রনটা কোন দিকে হেলে থাকবে বা কোন দিকে যাবে সেটা ডিসাইড হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভিটি। আমরা দেখব যে একটা পার্টিকুলার পিরিয়ডের লেফট সাইড থেকে রাইট সাইডে যখন যাব ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়বে। কেন বাড়বে সেটা আমরা পড়বো। দেখো, মনে করো আমি এটাকে বোঝানোর জন্য একটা ফানি গল্প বলছি, বেশ মজাদার। মনে করো এ একজন আছে যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে ননি, ঠিক আছে, ননি। আর তার বিয়ে হচ্ছে কার সাথে? তার বিয়ে হচ্ছে তোমার ননার সাথে, ঠিক আছে, ননার সাথে তার বিয়ে হচ্ছে। তাহলে এরা কি হলো? এরা একটা পেয়ার হলো, ঠিক আছে, তাহলে এটা একটা পেয়ার বা কাপেল, তাহলে এটাকে আমরা বলছি একটা পেয়ার, ঠিক আছে। এখন এদের দুজন বন্ধু আছে, মানে দুজন বন্ধু বা রিলেটিভস যাই হোক না কেন, একজনের নাম হচ্ছে ধনু আর একজনের নাম হচ্ছে পম্পা, ঠিক আছে। এখন ধনু আর পম্পা এরা দুজন হচ্ছে এদের রিলেটিভস বা বন্ধু, যা এখানে বলো। এদের নতুন নতুন বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার পর এরা কি করছে? এরা হচ্ছে তোমার জোড়ে গেছে, যেটাকে আমরা বলি না যে জোড়ে যাচ্ছে, অর্থাৎ তারা একসাথে বেড়াতে গেছে বা কোনো জায়গায় গেছে। এখন যখন তারা জোড়ে গেছে তখন কি হচ্ছে? তাদেরকে ইনভাইট করছে। এদেরকে যখন কেউ ইনভাইট করছে এরা কিন্তু কেউ একা একা যাবে না, এরা কিন্তু পেয়ারে যাবে, ঠিক আছে, ঠিক ওই ইলেকট্রন পেয়ারটার মতো। ওকে, এখন একই দিনে দেখা যাচ্ছে এদেরকে ধনু ইনভাইট করেছে, আবার পম্পাও ইনভাইট করেছে। এখন এদের সাথে কার সম্পর্কটা বেশি স্ট্রং সেইটা ডিসাইড করবে যে এরা সেই প্রথম দিন কোথায় যাবে তার উপর। এখন যদি ধনু খুব কাছের মানুষ হয়, তাহলে কাছের মানুষ মানে সম্পর্কের বন্ডিংটা অনেক স্ট্রং হবে, তখন কি হবে? এরা দুজন এই দিকে চলে যাবে। আর পম্পা যদি একটু একটু দূরের মানুষ হয়, একটু দূর সম্পর্কের রিলেটিভস হয়, তখন কি হবে? এরা দুজন কিন্তু এর কাছে যেতে একটু টাইম নেবে, বা অর্থাৎ যেতে চাইবে না। এক্স্যাক্টলি মনে করো একটা পিরিয়ডে চলে এসছো, ধরো একটা পিরিয়ড আছে, ধরো আমি 3P 3 নম্বর পিরিয়ডটা বলছি। তাহলে একটা পিরিয়ডের যখন আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে যাই তখন কি হয়? অ্যাটমিক যে রেডিয়াসটা, সেই অ্যাটমিক রেডিয়াসটা কমতে থাকে, অর্থাৎ সাইজটা ছোট হয়, মানে কাছে চলে আসে। তাহলে ঠিক এরা কাছের মানুষের মতো, তখন এই পেয়ার অফ ইলেকট্রনটা কী হবে? সেই জায়গায় যাওয়ার টেন্ডেন্সিটা বাড়বে। সেই জন্যই বলবো একটা গ্রুপের আমরা যদি লেফট সাইড থেকে একটা পিরিয়ডের আমরা যদি লেফট সাইড থেকে রাইট সাইডে যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটিটা কী হয়? ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়তে থাকে, ঠিক আছে, বোঝা গেল? ঠিক এই এরা যেভাবে ধনুর কাছে যাবে, ঠিক একই রকমভাবে যদি আমরা একটা পিরিয়ডের টপ টু বটম আসি, উপর থেকে নিচে আসি, তখন আমরা কি দেখব? তখন আমরা দেখব
যে এখানে কী হচ্ছে, এখানে আস্তে আস্তে কী হচ্ছে, সেল নাম্বারটা চেঞ্জ হচ্ছে, মানে অ্যাটমিক রেডিয়াসটা বাড়ছে, মানে অনেক বড় হচ্ছে, মানে দূরে চলে যাচ্ছে। বড় হচ্ছে মানে কি, দূরে চলে যাচ্ছে, মানে নিউক্লিয়াস থেকে লাস্ট অরবিটাল ডিস্টেন্সটা বাড়ছে, মানে এটা কি, এরা হচ্ছে দূরের রিলেটিভস বা দূর সম্পর্কের রিলেটিভস। তাহলে সেক্ষেত্রে কী হবে, ইলেকট্রোনেগেটিভিটিটা কী হবে, কমবে। অর্থাৎ এই যে ননি এবং ননা, এরা কী হবে, এদের বাড়ি যেতে একটু ডিলে করবে বা যেতেই চাইবে না। হয়তো দেখা যেতে পারে যে এরা যদি 10 দিনের একটা ট্যুরে যায়, হয়তো এর বাড়িতে এক্সকিউজ দেখে বেরিয়ে গেল, কোনোভাবে গেলই না। তার কারণটা কি, কারণটা হচ্ছে এটা হচ্ছে দূর সম্পর্কে, ঠিক আছে, কারণ এখানে অ্যাটমিক রেডিয়াসটা বেশি, তার জন্য কি হচ্ছে, তোমার ইলেকট্রোনেগেটিভিটিটা কম। ওকে, তাহলে আমি আশা করি তোমাদেরকে ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। এই দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে একটা পিরিয়ডের বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, ইনক্রিজ করছে, আর একটা গ্রুপের উপর থেকে নিচে এলে কি হচ্ছে, ডিক্রিজ করছে। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো আমি দুটো ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের পিরিয়ডিক টেবিলটা কমপ্লিটলি শেষ করে দিলাম। আশা করি এই দুটো ক্লাস তোমরা খুব ভালো করে দেখবে। আমি প্রথম ক্লাসের যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে, বা চ্যানেলে গিয়েও কিন্তু তোমরা পেয়ে যাবে। ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, আমার ক্লাস যদি তোমাদের কোনো হেল্প করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা ক্লাস 10-এ পড়ছে তাদের প্রত্যেকের সাথে ক্লাসটা শেয়ার করো, যাতে করে আমরা সবাই একসাথে এই ক্লাসটা করে আমাদের প্রত্যেকের যেন হেল্প হয়। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে, এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে তোমাদের নেক্সট ক্লাস কোন টপিকের উপর চাই। আর একটা কথা, এই ক্লাসের যে পিডিএফ আছে, সেই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে।